ব্রাহ্মণবাড়িয়া ২ আসন শরিকদের ছাড় দিতে চায় বিএনপি। দলীয় সিদ্ধান্তে হতাশ মনোনয়ন বঞ্চিত রুমিন ফারহানা। জনগণ সঙ্গে থাকলে এই আসন থেকেই ভোট যুদ্ধে নামার ঘোষণা। কুমিল্লা ৩ আসন ছেড়ে ঢাকা ১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ। বিএনপির হয়ে নির্বাচন করার গুঞ্জন, কপাল পুড়তে পারে দলের ত্যাগী নেতাদের। অবশেষে ঢাকা কলেজের সঙ্গে আইডিয়াল শিক্ষার্থীদের শান্তি চুক্তি, ভবিষ্যতে সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার, সাড়া মেলেনি সিটি কলেজের। দীর্ঘ সংলাপ আলোচনা ঐক্যের বার্তা ছাপিয়ে আবারও রাজপথে সরব রাজনৈতিক দলগুলো। অপতৎপরতার চেষ্টা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের, নভেম্বরকে ঘিরে সংঘাতের শঙ্কা। ঢাকাসহ ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ, শনিবার মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারি। সরকারের নির্বাচনী প্রস্তুতির অংশ বলছেন বিশ্লেষকরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। তবে সেই তালিকা থেকে বাদ পড়েছেন সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান সহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। গত ৩ নভেম্বর এই মনোনয়ন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি শরিক দলের জন্য বরাদ্দ রাখায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা, যাদের বড় অংশই রুমিন ফারহানার সমর্থক। শনিবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকায় এক সমাবেশে অংশ নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির নেত্রী বলেন, আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে আপনাদের সিদ্ধান্তের ওপর। আপনারা যদি আমার পাশে থাকেন, মৃত্যু পর্যন্ত এলাকায় হবে আমার শেষ ঠিকানা। মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রতি এত অবহেলা কেন? কথায় কথায় ব্রাহ্মণবাড়িয়ায় জোটের প্রার্থী আসে কেন? ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন হয় না কেন? আমরা কি ভোট দিতে কার্পণ্য করি? আমরা কি ভোটের বাক্স ভরে দেই না? তাহলে কেন ব্রাহ্মণবাড়িয়ার প্রতি এই অবহেলা? এসবের জবাব দেবে আমার এলাকার জনগণ। রুমিন জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রার্থী দেখে ভোট দেবেন। আপনারা দেশের মালিক, জনগণ দেশের মালিক। নিজের মালিকানা অন্যের কথায় আরেকজনের হাতে, ভুল মানুষের হাতে তুলে দেবেন না। আমার আগামীর রাজনীতি নির্ধারিত হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি বিএনপির দুর্গ বলা হয়ে থাকে। তবে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বেশিরভাগ সময় জোট এবং স্বতন্ত্র প্রার্থীদের দখলে ছিল। রুমিন ফারহানা ২০১৯ সালে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সরাইল আশুগঞ্জের রাজনীতিতে সক্রিয় হতে থাকেন। গত বছর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই আসন থেকে মনোনয়ন পেতে রাজনীতির মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। সরাইল ও আশুগঞ্জের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সভা সমাবেশ ও গণসংযোগ করছেন। এলাকার মানুষের কাছে প্রত্যাশা অনুযায়ী দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে দলগুলো তাদের সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে শুরু করেছে। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ৩ নভেম্বর ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বাকি ৬৩ আসন বাদ রাখা হয়েছে শরিক দলের জন্য। যদিও বিএনপির একটি সূত্র বলছে, বাদ রাখা বেশ কয়েকটি আসনে দলীয় প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গুঞ্জন রয়েছে, বিএনপির ফাঁকা রাখা ঢাকা ১০ আসনে ধানের শীষের কাণ্ডারি হতে পারেন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে আলোচনার মধ্যেই রোববার এই আসনটির ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে গিয়ে আবেদন করার কথা রয়েছে তার। ঢাকা ১০ নির্বাচনী আসনটি ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি এই আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াত ইসলামী এই আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন সরকার। এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৩ আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন এমন আলোচনাও শোনা যাচ্ছিল। সম্প্রতি গুঞ্জন তৈরি হয়, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা ১০ আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ। বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা না করায় গুঞ্জন আরও জোরালো হয়। এখন আসিফ মাহমুদের এই আসনে ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরও পাকাপোক্ত হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্দোলনের সময় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি। অভ্যুত্থানের সবশেষ কর্মসূচি ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্টে আনার বিষয়টি তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। সব মিলিয়ে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা হিসাবে ব্যাপক আলোচিত হন আসিফ মাহমুদ। অভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পান কুমিল্লার ছেলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্যদিকে লক্ষ্মীপুর ১ আসন থেকে নির্বাচন করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। জোটগত কারণে বিএনপি এবারও আসনটি ছেড়ে দিতে পারে। সেক্ষেত্রে মাহফুজ আলমই জোটগত কিংবা এনসিপির প্রার্থী হতে পারেন। আরেকটি সূত্র বলছে মাহফুজ সরাসরি বিএনপির প্রার্থী হিসাবেও নির্বাচনে অংশ নিতে পারেন। বিএনপির শীর্ষ পর্যায়ে এই নিয়ে আলোচনা এগিয়েছে বলেও জানা গেছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। আমি খুব আনন্দিত যে আমার ঢাকা কলেজ, ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ এদের দুই কলেজের ছাত্রদের এক করতে পেরে, এবং এরা সবাই আপনারা দেখছেন একে অপরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। এরা কোলাকুলি করছে, এরা এদের ভিতরে ভিডিও করছে, আনন্দ উৎফুল্ল করছে। এটাই দেখে আমার ভালো লাগছে এবং আমি মনে করছি যে আমি সফল। এটা কিভাবে সম্ভব হলো? এটা সফল হলো। আমি চেয়েছিলাম সিটি কলেজকেও আনতে, সিটি কলেজ যে কোনো কারণবশত আসেনি, কিন্তু এই দুই কলেজ শুনতেছেন আপনার মিছিলের প্রতিধ্বনি, এদের আনন্দ এটাই আমার ভালো লাগা। ইনশাল্লাহ থাকবে, এদের কাছ থেকে শোনেন, আমার দুই পাশে যারা আছে তাদেরকে শোনেন। আসে নাই না সিটি কলেজ, মানে এই মুহূর্তে তারা আসার জন্য প্রয়োজন অনুভব করে না, এই জন্য আসে নাই। আমি মূলত আইডিয়াল ঢাকা কলেজ দীর্ঘদিন ধরে মারামারি চলছিল, কয়েক মাস ধরে, সেই জন্য আমি এই দুইটাকে এক করতে পেরে আমি আনন্দিত। দীর্ঘ সংলাপ, আলোচনা, ঐক্যের বার্তা সব ছাপিয়ে আবারও রাজপথে নামছে রাজনৈতিক দলগুলো। পিআর, গণভোট সহ ৫ দাবিতে ঢাকায় ১১ই নভেম্বর বিশাল সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত সহ ৮ দল। অন্যদিকে গণভোট ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের দিনই করার পক্ষে বিএনপি। দলটি এরই মধ্যে ২৩৭ আসনে তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। শুক্রবার থেকে এক ধরনের নির্বাচনী আমেজে মাঠের কর্মসূচিতে নেমেছে দলটি। উপলক্ষ হিসেবে বেছে নেওয়া হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ছাড়াও সব বিভাগ এবং জেলা শহরে সমাবেশ ও শোভাযাত্রা করছে দলটি। বিএনপির শঙ্কা, পিআর এবং গণভোটের দাবি নিয়ে যারা পরিস্থিতি ঘোলাটে করছে তারা মূলত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করতে চায়। রাজনৈতিক দলগুলোর এমন পাল্টাপাল্টি অবস্থানে সুযোগ খুঁজছে পলাতক আওয়ামী লীগ, যার ফলে কার্যক্রম নিষিদ্ধ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ১৩ নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে। চালাচ্ছে প্রচারণা, করছে চোরাগোপ্তা ঝটিকা মিছিল। ফলে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মাঠের রাজনীতি। যে কোনো সময় পরিস্থিতি ঘোলাটে হয়ে যেতে পারে এমন শঙ্কাও করা হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা বলছেন আওয়ামী লীগের অপতৎপরতা, নাশকতা ঠেকাতে মাঠে থাকবে তাদের টিম। এসব শঙ্কার কথা মাথায় রেখে রাজধানীতে একযোগে বিশাল মহড়া চালিয়েছে ডিএমপি। শহরের ১৪২টি গুরুত্বপূর্ণ স্থানে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ১ ঘন্টার এই মহড়ায় অংশ নেন প্রায় ৭,০০০ পুলিশ সদস্য। মূলত জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে ও আইন শৃঙ্খলা রক্ষার সক্ষমতা যাচাই করাই এই মহড়ার উদ্দেশ্য ছিল। এছাড়া মাঠ থেকে অর্ধেক সেনা সদস্য তুলে নেওয়ার কথা বলা হয়েছে, সেটা যেন এই মুহূর্তে তুলে না নেওয়া হয় সেই আহ্বানও জানিয়েছেন নিরাপত্তা সংশ্লিষ্টরা। শঙ্কা করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে ব্যাপক নাশকতা চালাতে পারে আওয়ামী লীগ। সেই সব শঙ্কার কথা মাথায় রেখে মাঠে সেনাবাহিনী রাখার কথা বলা হচ্ছে। অমিত হাসান, রবিন, যুগান্তর নিউজ। 15 জেলায় নতুন জেলা প্রশাসক ডিসি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার মধ্যরাতে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলিদের মধ্যে বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরিফিনকে হবিগঞ্জ, ভোলার ডিসি মোহাম্মদ আজাদে জাহানকে গাজীপুর, বরগুনার ডিসি মোহাম্মদ শফিল আলমকে ঢাকা, সিরাজগঞ্জের ডিসি মোহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা ও
খুলনা ডিসি মোহাম্মদ তৌফিকুর রহমানকে বরগুনার দায়িত্বে দেওয়া হয়েছে। অন্যদিকে সিলেটে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহকে বরগুনা, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামকে সিরাজগঞ্জ, বাণিজ্য উপদেষ্টা একান্ত সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদকে মাগুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাইদকে পিরোজপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আক্তারকে সাতক্ষীরা, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেনকে বাগেরহাট, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একান্ত সচিব আ.স.ম জামশেদ খন্দকারকে খুলনা, রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেনকে কুষ্টিয়া ও মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডক্টর শামীম রহমানকে ভোলার ডিসি পদে পদায়ন করা হয়েছে।